নমস্কার, আমি সৃজা। হয়তো বেড়ে যেতে পারে বা এক্সটেন্ড হতে পারে এসআইআর ফর্ম বা এনামোরেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। আমরা জানি যে আরজেডি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ডেডলাইন দেওয়া হয়েছে আগামী 4 ডিসেম্বর, যে একেবারে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এনামোরেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট, সেই ডেটটা যাতে আরও কিছুটা বাড়ানো হয় সেটার জন্য একটা কেস ফাইল করেছিল সুপ্রিম কোর্টে, এবং সেখানে আজকে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে সেটার শুনানি হয়েছে এবং পরবর্তী শুনানির ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 2রা, 4ঠা এবং 9 ডিসেম্বর। তো সেক্ষেত্রে এই যে 4ঠা ডিসেম্বর লাস্ট ডেট, মানে ডেডলাইন একেবারে এই ফর্মটা জমা দেওয়ার, সেটার ডেট আরেকটু বাড়লো কিনা সেটা আগামী 2রা ডিসেম্বর যে শুনানি রয়েছে, পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে, সেখান থেকে জানা যাবে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই এসআইআর প্রক্রিয়াটা কিভাবে চলছে, যবে থেকে শুরু হয়েছে, মানে যেদিন থেকে এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেদিন থেকে একটা গোটা রাজ্য জুড়ে, এবং শুধুমাত্র এ রাজ্য নয়, বাকি যে 12টা মানে 11টা রাজ্যে এই এসআইআর চলছে আর কি, টোটাল 12টা রাজ্যেই কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই আমরা দেখেছি কিভাবে কাজের প্রেশার নিতে পারেননি বিএলওরা, তারা অনেকেই বেশ অসুস্থ হয়ে পড়েছেন, মানে সিরিয়াস অসুস্থ হয়ে পড়েছেন। বেশ কিছু মানুষ কাজের প্রেশার নিতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করেছেন। তো এই যে একটা মর্মান্তিক পরিস্থিতি চলছে, বিএলওরা কাজের চাপ নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন বা আত্মহত্যা করছেন, এটা অত্যন্ত মর্মান্তিক একটা বিষয়। তো এভাবে কোনো রকম প্রস্তুতি ছাড়া, মানে কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়া একজন মানুষকে যদি জোর করে একটা কোনো কাজ চাপিয়ে দেওয়া হয়, না মানসিক প্রস্তুতি না অন্যান্য বাকি যে সমস্ত প্রস্তুতিগুলো থাকা উচিত কোনো একটা কাজের শুরুর ক্ষেত্রে, ট্রেনিং হোক বা উপযুক্ত সংখ্যক মানুষ হোক, তার কোনোটাই নেই। হঠাৎ করেই নির্বাচন কমিশন অবশ্যই বিজেপির সুবিধা করার জন্য এসআইআর করতে শুরু করে দিয়েছে, এবং সেটাও এত কম সময়ের মধ্যে। যে বিষয়টা নিয়ে বারবার করে বলা হচ্ছিল যে এত কম সময়ের মধ্যে এরকম একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়াকে কি করে সিনক্রোনাইজ করা সম্ভব, যেটা এসআইআর শুরুর আগেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বারবার করে বলছিল। অবশেষে যখন এসআইআর প্রক্রিয়াটা শুরু হলো এবং শুরু থেকেই যে ওই যে বললাম যে অরাজক পরিস্থিতি তৈরি হলো আর কি, আমরা দেখতে পেলাম কিভাবে বিএলওরা আত্মহত্যা করছেন, কিভাবে অসুস্থ হয়ে পড়ছেন, এবং শুধু সেটা যে পশ্চিমবঙ্গে হচ্ছে সেরকম না, গোটা ভারতবর্ষের যে জায়গাগুলোতে, যে রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে তার সর্বত্র বিএলওরা এভাবে অসুস্থ হয়ে পড়ছেন এবং তার সঙ্গে অনেকেই আত্মহত্যা করছেন। আসলে কোনো রকম মানসিক প্রস্তুতি এবং তার সঙ্গে শারীরিক প্রস্তুতি, এই দুরকম প্রস্তুতি ছাড়া যদি কোনো কাজ মানুষকে জোর করে এবং তার সঙ্গে ডেডলাইনের ভয় দেখিয়ে করতে বাধ্য করা হয়, তাহলে যেটা হওয়ার, মানে অতিরিক্ত শারীরিক এবং মানসিক চাপ পড়ার ফলে যেটা হওয়ার, সেটাই হচ্ছে বিএলওদের। আর সেই কারণের জন্যই তারা বারবার করে অসুস্থ হয়ে পড়ছেন এবং তার সঙ্গে অবশ্যই একটা চরম পথ বেছে নিচ্ছেন। তো আগামী 2 তারিখ রয়েছে এটার শুনানি। এই শুনানির পরে আমরা বুঝতে পারবো সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নিচ্ছে। যদি এই ডেটটা বাড়ানো হয় তাহলে অবশ্যই সেই সিদ্ধান্তটা বিএলওদের ক্ষেত্রে যে অত্যন্ত মানবিক হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্যই আমরা সেই সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর রাখবো। সেটা তো ঠিক আছে, সুপ্রিম কোর্টের মতো চলবে অবশ্যই, এবং যা রায় দেবে সেটা আমাদেরকে মেনে নিতেই হবে। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের ওপরে তো আমরা কোনো কিছু বলতে পারবো না, সেটাও ঠিক আছে। কিন্তু আমরা যদি 2014 সালে বিজেপির ক্ষমতায় আসার পর থেকে বড় বড় সিদ্ধান্তগুলোর দিকে তাকাই, তাহলে দেখব প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু পরিকল্পনাবিহীন এবং অবশ্যই মানব সভ্যতা বিরোধী। অন্যান্য প্রতিদিনকার ছোটখাটো যে প্র্যাকটিস বিজেপির, মানে সংখ্যালঘুদের মেরে ফেলা, দলিতদের গায়ে ইউরিনেট করে দেওয়া, বা দলিত মহিলাদের ধর্ষণ করা, ধর্ষকদের মালা পরিয়ে মিষ্টি খাইয়ে বরণ করা, আমি এগুলোর কথা বলছি না, এগুলো ওদের ডেলি প্র্যাকটিসের মধ্যে পড়ে। কিন্তু বড় বড় সিদ্ধান্তগুলোর দিকে যদি তাকাই, সেগুলোও কিন্তু ভয়ঙ্কর রকমভাবে পরিকল্পনাবিহীন এবং অবশ্যই মানব সভ্যতার বিরোধী। প্রথমেই আমরা যদি একটুখানি 2016 সালে দেখি নোটবন্দি, কোনো রকম পরিকল্পনা ছাড়া হঠাৎ করেই রাতারাতি ঘোষণা করে দেওয়া হলো নোটবন্দি। কেন ঘোষণা করে দেওয়া হলো? তাতে নাকি জঙ্গিদের একেবারে কোমর ভেঙে যাবে এবং বিদেশে যে সমস্ত কালো টাকা রয়েছে সেগুলো চলে আসবে, এবং তার সঙ্গে সেই কালো টাকার থেকে 15 লক্ষ টাকা নাকি গোটা ভারতবর্ষের সমস্ত মানুষের অ্যাকাউন্টে
দিয়ে দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে, এই যে হঠাৎ করে রাতারাতি নোটবন্দি, তার ফলে কত অসংখ্য মানুষ যে কত অসংখ্য সমস্যার মধ্যে পড়েছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি এইসব ছোটখাটো সমস্যা বাদই দিলাম, তার সঙ্গে এই যে ব্যাংকের লাইনে কত মানুষের মৃত্যু হয়েছিল সেটার পরিসংখ্যান দেখলে আমরা বুঝতে পারি যে এই মোদী সরকার ঠিক কতটা পরিকল্পনাবিহীনভাবে একটা দেশ চালাতে শুরু করেছে, বা মানুষকে কতটা শোষণ করার কথা ভেবেই এরা দেশটা শাসন করতে শুরু করেছে। তা না হলে এই নোটবন্দির ফলে 7 মণ তেলও পড়েনি আর রাধাও নাচেনি। আমরা একটা কালো টাকাও আসতে দেখিনি। 15 লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে ঢোকার কথা তো ছেড়েই দিলাম। ভারতবর্ষ দিনে দিনে অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে। মানে আমি ওই চতুর্থ অর্থনীতির রাষ্ট্র, পঞ্চম অর্থনীতির রাষ্ট্র ওটাতে যাচ্ছি না, ওটা তো গাল ভরা কথা, আমাদের চতুর্থ অর্থনীতির রাষ্ট্র। কিন্তু এই চতুর্থ পঞ্চম অর্থনীতির রাষ্ট্রে যখন 1% মানুষের কাছে দেশের 73% সম্পদ চলে যায়, অর্থাৎ সম্পদের বন্টন হচ্ছে না, তাই চতুর্থ, পঞ্চম নাকি প্রথম তাতে আমাদের এদেশের সাধারণ মানুষের যে 80 কোটি পরিবারকে সাবসিডি দিয়ে ঠেলে গুঁজে এই মোদির সরকার চালাচ্ছে তাদের কিচ্ছু যায় আসে না। তাই ওই কত অর্থনীতির রাষ্ট্র এগুলো আমাকে শোনাতে আসবেন না। বলুন এই অর্থনীতির রাষ্ট্রের বন্টন কোথায় হচ্ছে? সমবন্টনের আশা আমি ভারতবর্ষে করছি না, কিন্তু মিনিমাম একটা রেশিও মেনটেন কোথায় হচ্ছে না। তাই এই যে নোটবন্দি, সেটার জন্য মানুষের কোনো সুফল তো আসেইনি, বরং অনেক 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 বেশি ক্ষতি হয়েছে। আর তার সঙ্গে যেটা বলা হয়েছিল কি না, জঙ্গিদের কোমর ভেঙে দেবে। আমরা 2016 পর থেকে 2025-এ ঠিক কতগুলো জঙ্গি কার্যকলাপ দেখেছি সেটার একটা হিসেব আপনারা নিজেরাই করে নিতে পারবেন, এটা নিয়ে আর সময় নষ্ট করলাম না। তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা খুব বড় একটা পরিকল্পনা দেখলাম মোদী সরকারের, সেটা হচ্ছে 2020-তে লকডাউন। এখন আপনারা বলবেন এই লকডাউন তো শুধু ভারতবর্ষে হয়নি, শুধু বিজেপির নয়, এটা গোটা পৃথিবী জুড়ে হয়েছিল। হ্যাঁ, গোটা পৃথিবী জুড়ে হয়েছিল, কিন্তু গোটা পৃথিবীর সঙ্গে ভারতবর্ষের তুলনা করলে চলবে না। ভারতবর্ষ 140 কোটির রাষ্ট্র, এখানে অসংখ্য মানুষের অসংখ্য সমস্যা রয়েছে, এবং তার সঙ্গে এখানে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা অনেক বেশি, কারণ ভারতবর্ষের 1% মানুষের কাছে 73% সম্পদ চলে যায়। তাই এখানে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে গোটা ভারতবর্ষ জুড়ে পরিযায়ী শ্রমিকের কত যে সংখ্যা, কত কোটি মানুষ যে পরিযায়ী শ্রমিক হিসেবে নিজেদের জীবিকা নির্বাহ করেন তার সঠিক তথ্য বোধহয় ভারত সরকারের কাছেও নেই। তো এই সমস্ত মানুষদের জন্য কোনো রকম কোনো ব্যবস্থা ছাড়া, কোনো পরিকল্পনাবিহীনভাবে লকডাউন ঘোষণা করে দিয়েছিল মোদী সরকার। আর এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা লং মার্চ শুরু করেছিলেন। মানে স্বাধীন ভারতবর্ষে, স্বাধীন রাষ্ট্রের, স্বাধীন মানুষের সব থেকে বড় লং মার্চ আমরা দেখেছিলাম এই পরিযায়ী শ্রমিকদের এই দুর্দশা। লকডাউনে তারা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছিলেন, কারণ মোদী সরকার পরিকল্পনাবিহীনভাবে একটা লকডাউন ঘোষণা করে দিয়েছিল। যে মোদী সরকার চন্দ্রযান পাঠানোর জন্য বড়াই করে, বলে বিশাল আমরা চন্দ্রযান পাঠিয়ে দিয়েছি, আমাদের ভারতবর্ষ বিশাল উন্নত হয়ে গেছে, সেই মোদী সরকার এই গরিব মানুষদের, এই পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ম্যাটাডোর, একটা বাস, একটা লরি বা একটা ট্রেনের বগি ব্যবস্থা করে দিতে পারেনি, তাদেরকে বাড়ি ফেরাতে পারে, বরং তাদেরকে যখন যেখানে দেখেছে, যখন যেখানে বাগে পেয়েছে, গায়ে কীটনাশক ছড়িয়ে দিয়েছে। আর তার সঙ্গে অবশ্যই এই পরিযায়ী শ্রমিকরা আত্মহত্যা করেছেন, এই পরিযায়ী শ্রমিকরা ট্রেনে কাটা পড়ে প্রাণ দিয়েছেন। এই হচ্ছে মোদী সরকারের দেশ চালানোর প্রক্রিয়া। আর তারপর 2020-র পর আবার এই 2025-এ আমরা দেখতে পাচ্ছি মোদী সরকারের পরিকল্পনাবিহীন মানুষ মারার প্রক্রিয়া হচ্ছে এই SIR। যে SIR-এ BLO-দের উপরে একটা অমানবিক যন্ত্রণা, অমানবিক প্রেশার চাপিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার, শারীরিকভাবে প্রস্তুত হওয়ার মতন কোনো সময় দেওয়া তো হয়ইনি, উল্টে তাদের উপর প্রত্যেক দিন চাপ দেওয়া হচ্ছে যে এই টাইমের মধ্যে এতগুলো ফর্ম কালেক্ট করতে হবে। ভারতবর্ষের মানুষের অসংখ্য সমস্যা, অসংখ্য প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে BLO-দের, যে প্রশ্নের উত্তর তারা জানেন পর্যন্ত না, এবং এই উত্তর জানাবার পর্যন্ত কোনো চেষ্টা নির্বাচন কমিশন বা বিজেপির সরকারের তরফ থেকে করা হয়নি। উল্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সহ নাগরিকদের এরকম দুঃখ, যন্ত্রণা এবং অসহায়তা দেখার পরে কিছু মানুষ উল্লাস করছে, তাদের কাজের নাকি কিছুই প্রেশার নেই বলে প্রতিদিন খোঁটা দিচ্ছে। তো যাই হোক, এই সমস্ত BLO-রা আত্মহত্যা করছেন এবং তার সঙ্গে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, কারণ
মোদী সরকার সঠিকভাবে দেশ চালাতে পারছে না। আর সে কারণের জন্যই প্রত্যেকবার যতবার কোনো বড় পরিকল্পনা এক্সিকিউশন করতে গেছে মোদী সরকার, ততবারই ছড়িয়ে লাট করেছে। এখন একটাই ভরসা, সুপ্রিম কোর্টের আগামী শুনানি রয়েছে 2 তারিখ। এই 2 তারিখ বোঝা যাবে যে এই যে এসআইআর ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট, যেটা 4 তারিখ ইতিমধ্যেই বলা হয়েছে ডেডলাইন, সেটা পিছোয় কি পিছোয় না। যদি এই সময়টা মানে এই তারিখটা পিছিয়ে যায়, তাহলে অবশ্যই বিএলওদের চাপ বেশ কিছুটা কমবে এবং আশা করা যায় তারা যে চরম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, আত্মহননের পথ বেছে নিচ্ছেন, তারা নিশ্চয়ই সেটা আর করবেন না। আমরা হয়তো একটু আশার আলো দেখতে পাবো যে বিএলওরা হয়তো সুস্থভাবে এই এত বড় একটা প্রক্রিয়া, এই এত বড় একটা কর্মযজ্ঞ, সেটা সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন।